রাতের ছাদ, যেখানে মানুষ একটু শান্তি খুঁজতে যায়, কিন্তু যদি সেখানে আপনার আগে থেকেই কেউ দাঁড়িয়ে থাকে। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতারা, আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন গাজীপুর থেকে ইমরান, ছদ্মনাম। তার দাবি, এই ঘটনা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। চলুন সরাসরি ঢুকে পড়ি সেই ভয়ঙ্কর ছাদের ছায়ার ভেতরে। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। প্রিয় শাহাদত ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি ইমরান, থাকি গাজীপুরে। অনেকেই অনেক ভৌতিক অভিজ্ঞতার কথা লেখে, কিন্তু ভাই, যখন জিনিসটা নিজের সাথে ঘটে তখন সেটা আর গল্প থাকে না। আজ আমি যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা কোনো বানানো গল্প নয়। আমি কোনো পেশাদার লেখক নই। আমি একজন সাধারণ মানুষ, যার সাথে এমন কিছু ঘটেছে যা আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছে। বিশ্বাস করেন, এই মেসেজটা লেখার সময় আমার হাত কাঁপছে। এখন রাত বাজে 2:30। আমার ঘরে টিউবলাইট, টেবিল ল্যাম্প, এমনকি বাথরুমের লাইটটাও আমি জ্বালিয়ে রেখেছি। পুরো ঘর আলোতে ঝলমল করছে। তাও আমার বারবার মনে হচ্ছে আমার পেছনে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। আমার নিজের ছায়াটার দিকে তাকাতেও আমার গা গুলিয়ে উঠছে, কারণ আমি জানি ওটা এখন আর একা না। এই ভয়, এই আতঙ্ক এখন আমার জীবনের একটা স্থায়ী অংশ হয়ে গেছে। আমি চাই আমার এই অভিজ্ঞতাটা আপনি আপনার শ্রোতাদের শোনান। হয়তো এটা শোনার পর কেউ একজন সতর্ক হবে, হয়তো কেউ অন্তত রাতের বেলা একা ছাদে যাওয়ার আগে বা ফাঁকা রাস্তায় হাঁটার আগে দুবার ভাববে। আমাদের গাজীপুরের বাসাটা খুব একটা বড় নয়। চৌরাস্তা থেকে একটু ভেতরে একটা পুরনো 3তলা বিল্ডিং। আমি থাকি 3 তলার একটা ছোট ফ্ল্যাটে। বিল্ডিংটা বেশ পুরনো, দেয়ালে শ্যাওলা ধরেছে, অনেক জায়গার রং চটে গেছে, কিন্তু এই বিল্ডিংয়ের ছাদটাই ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। কারণ রাতের ওই ছাদটাই ছিল আমার একমাত্র শান্তির জায়গা। আমি প্রায়ই রাতে ছাদে যেতাম, একটু হাওয়া খেতে, একটু একা থাকতে। কখনো রাত 11টা, কখনো 12টা, আবার কখনো রাত 1টার দিকেও আমি ছাদে গিয়েছি। কানে হেডফোন লাগিয়ে পুরনো কোনো গান শুনতাম, অথবা ছাদের নিচু রেলিং ধরে দাঁড়িয়ে দূরে হাইওয়ের দিকে তাকিয়ে থাকতাম। দূরের ল্যাম্পপোস্টের মরা হলুদ আলো, মাঝে মাঝে হাইওয়ে দিয়ে চলে যাওয়া 2-1টা মালবাহী ট্রাকের গোঙানি, দূর থেকে ভেসে আসা কারখানার সাইরেন, সব মিলিয়ে একটা অদ্ভুত, বিষণ্ণ কিন্তু মায়াবী পরিবেশ তৈরি হতো সেখানে। আমার কখনো কোনো ভয় করতো না। ছোটবেলা থেকেই আমি একটু জেদি আর সাহসী প্রকৃতির। ভূতে আমি বিশ্বাস করতাম না তা নয়, তবে আমার মনে হতো ভূতটুত সব গ্রামের বাঁশ ছাড়ে থাকে, পুরনো পুকুর ঘাটে থাকে। এই শহরের কংক্রিটের জঙ্গলে, যেখানে মানুষের চেয়ে গাড়ির সংখ্যা বেশি, সেখানে আবার কিসের ভূত? আমি ভাবতাম, ভূত থাকলেও তারা শহরের এই ধুলোবালি আর শব্দদূষণ সহ্য না করতে পারতে কবেই পালিয়েছে। সবকিছু একেবারে নর্মাল ছিল ভাই। দিনের পর দিন, মাসের পর মাস আমি ওই ছাদে গিয়েছি। আমার কখনো মনে হয়নি ওই ছাদে আমি ছাড়া আর কেউ থাকতে পারে, যতদিন না সেই কাল ঘাম ছোটানো অভিশপ্ত রাতটা আসলো। সেই রাতটার পর আমি আর আগের মানুষটা নেই। সেদিন ছিল বৃহস্পতিবার। পুরো সপ্তাহ জুড়ে কেমন যেন একটা অদ্ভুত আবহাওয়া চলছিল। সারাদিন আকাশে মেঘ জমে থাকে, কিন্তু বৃষ্টি হয় না। গুমোট একটা গরম, যাকে আমরা ভ্যাপসা গরম বলি। মানুষের শরীর ঘেমে একাকার হয়ে যায়, দম বন্ধ করা একটা অবস্থা। সন্ধ্যায় এক পশলা হালকা বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু তাতে গরম না কমে পরিবেশটা আরও ভ্যাপসা আর স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল। রাত তখন প্রায় 11:45 বাজে। কারেন্ট নেই বেশ কিছুক্ষণ হলো। আমার রুমে প্রচণ্ড গরম লাগছিল। আইপিএসের ফ্যানটা খুব ধীর গতিতে ঘুরছে, যা দিয়ে ঘাম শুকানো তো দূরের কথা, শরীরের অস্বস্তি আরও বাড়ছিল। বিছানার চাদরটা ঘামে ভিজে পিঠের সাথে লেপ্টে আছে। ঘুম তো আসছিলই না, উল্টো কেমন যেন একটা মানসিক চাপ অনুভব করছিলাম। মনে হচ্ছিল ঘরের দেয়ালগুলো যেন আমাকে চেপে ধরছে। ভাবলাম, ধূর ছাই, এভাবে শুয়ে থাকার চেয়ে যাই ছাদ থেকে একটু ঘুরে আসি। খোলা আকাশের নিচে হয়তো একটু বাতাস পাবো,
মনটাও একটু ফ্রেশ হবে। আমি বিছানা থেকে উঠে একটা পাতলা টি-শার্ট গলিয়ে নিলাম। রুম থেকে বের হয়ে সিঁড়ির দিকে এগোলাম। আমাদের সিঁড়িঘরটা এমনিতেই একটু অন্ধকার থাকে। কারেন্ট ছিল না বলে আইপিএসের একটা টিমে দুর্বল হলুদ লাইট জ্বলছিল দোতলার সিঁড়িতে। 3 তলার সিঁড়িটা প্রায় অন্ধকার। আমি যখন 3 তলার সিঁড়ি ভেঙে ছাদের দরজার দিকে এগোচ্ছি, হঠাৎ করেই আমার বুকের ভেতরটা কেমন যেন একটু ছ্যাঁত করে উঠল, কোনো কারণ ছাড়াই। মানুষের একটা সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় থাকে না, যখন কোনো বিপদ আসার আগে শরীর নিজে থেকেই একটা সিগন্যাল দেয়। পশুর মতো মানুষের ভেতরেও একটা আদিম প্রবৃত্তি আছে, যা তাকে আসন্ন বিপদের আভাস দেয়। আমার ঠিক তেমনটাই হচ্ছিল। আমার অবচেতন মন আমাকে বলছিল, যেও না ইমরান, ফিরে যাও। কিন্তু আমি পাত্তা দিলাম না। নিজেকে বোঝালাম গরমের কারণে হয়তো আমার নার্ভগুলো একটু ওভার রিয়্যাক্ট করছে। আমি সিঁড়ির একদম শেষ ধাপে গিয়ে ছাদের ভারী লোহার দরজার সামনে দাঁড়ালাম। ছিটকিনিটা টেনে ধরতেই জং ধরা লোহার একটা বিশ্রী আওয়াজ হলো, ক্যা। রাতের ওই নিস্তব্ধতায় আওয়াজটা যেন আমার কানের পর্দায় ধাক্কা মারল। আমি দরজাটা ঠেলে ছাদে পা রাখলাম। ছাদে পা রাখতেই একটা অদ্ভুত বিষয় খেয়াল করলাম। চারপাশটা যেন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। গাজীপুরে এমনিতেই রাতে ঢাকার তুলনায় শব্দ কম থাকে, কিন্তু সেদিনের নিস্তব্ধতাটা ছিল অন্যরকম। এটা কোনো শান্তির নিস্তব্ধতা ছিল না, এটা ছিল একটা ভয়ঙ্কর, দম বন্ধ করা নিস্তব্ধতা। কোনো ঝিঝি পোকার ডাক নেই, দূরের হাইওয়েতে কোনো গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে না, এমনকি কোনো রাস্তার কুকুরের ডাকও শোনা যাচ্ছে না। বাতাসও যেন স্তব্ধ হয়ে আছে, যেন কেউ একটা বিশাল মিউট বাটন টিপে পুরো পৃথিবীটার শব্দ বন্ধ করে দিয়েছে। বাতাস যেটুকু ছিল সেটা স্বস্তিদায়ক কোনো বাতাস নয়, একটা স্যাঁতস্যাঁতে ভারী বাতাস, যা গায়ে লাগলে কেমন যেন শিরশির করে ওঠে। মনে হয় যেন কোনো পুরনো বন্ধ কবরের ভেতর থেকে বাতাসটা বেরিয়ে আসছে। আমি ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালাম। লাইটারের সামান্য আলোতে আমার মুখটা একবার আলোকিত হয়ে আবার অন্ধকারে ঢেকে গেল। আমি সিগারেটে লম্বা টান দিয়ে ধোঁয়াটা ছাড়লাম। ধোঁয়াটা বাতাসে মিলিয়ে যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলাম। মনটা শান্ত করার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার ঘাড়ের পেছনের লোমগুলো খাড়া হয়ে গেল। আপনি হয়তো জানেন, কেউ যদি আপনার দিকে পেছন থেকে এক দৃষ্টে তাকিয়ে থাকে, তাহলে আপনি চোখে না দেখলেও আপনার মস্তিষ্ক সেটা বুঝতে পারে। আমাদের ব্রেন এ ব্যাপারে খুব সেন্সিটিভ। আমার ঠিক সেই অনুভূতিটাই হচ্ছিল। মনে হচ্ছিল দুটো বরফের মতো ঠান্ডা অদৃশ্য চোখ আমার পিঠের উপর গেঁথে আছে। কেউ একজন ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আমার প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করছে। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নিচে নেমে গেল। আমি খুব ধীরে ধীরে প্রায় রোবটের মতো পেছনের দিকে তাকালাম। আমার দৃষ্টি ছাদের এক কোণ থেকে আরেক কোণে ঘুরতে লাগলো। আকাশে মেঘের ফাঁক দিয়ে সামান্য চাঁদের আলো আসছিল, যা দিয়ে ছাদের মোটামুটি সব কিছুই আবছা ধূসর রঙের মতো দেখা যাচ্ছিল। আমি তাকালাম। ছাদের একদম শেষ প্রান্তে, পানির ট্যাঙ্কের ঠিক পাশটায়। আমার হৃৎপিণ্ডটা যেন 1 সেকেন্ডের জন্য স্পন্দন বন্ধ করে দিল। সেখানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। আমি প্রথমে চোখ কচলালাম। ভাবলাম হয়তো অন্ধকারে আমার চোখের ভুল, হয়তো আমি টানা মোবাইলের স্ক্রিনে তাকিয়েছিলাম বলে চোখে ঘোর দেখছি। কিন্তু না, আমি আবার তাকালাম। ছায়াটা স্পষ্ট। সেটা কোনো মানুষের ছায়া নয়, বরং মনে হচ্ছিল অন্ধকারের একটা জমাট বাঁধা রূপ। ছায়াটা স্থির, পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। আমার বুকের ধুকপুকানি তখন বাড়তে শুরু করেছে, কিন্তু ভয়টা তখনও শুরু হয়নি। যা আসছিল সেটা ছিল তার থেকেও অনেক ভয়ঙ্কর। আমি নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করলাম। মনকে বোঝালাম, আরে না, ভয় পাওয়ার কি আছে, তুই একটা প্রাপ্তবয়স্ক ছেলে, ভূত বলে কিছু নেই। হয়তো পাশের বাসার কেউ নিজের ছাদে দাঁড়িয়ে আছে, অথবা হয়তো কোনো চোর টোর হবে। কিন্তু পরক্ষণেই আমার যুক্তিবাদী মন আমাকে মনে করিয়ে দিল, আমাদের ছাদের সাথে তো অন্য কোনো ছাদ লাগানো নেই। 2 বিল্ডিংয়ের মাঝে অন্তত 10 ফুটের গ্যাপ। আর চোর হলে তো সে লুকিয়ে থাকার চেষ্টা করবে, পানির ট্যাঙ্কির আড়ালে যাবে। এভাবে ছাদের খোলা জায়গায় বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে কেন? আর সবচেয়ে বড় কথা, ওটা দেখতে কোনো স্বাভাবিক মানুষের মতো লাগছিল না। আমি চোখ সরু করে ভালো করে দেখার চেষ্টা করলাম।
মনে হচ্ছিল আশপাশের অন্ধকারটা যেন ওই ছায়াটার চারপাশে এসে জড়ো হচ্ছে। আমি সাহস করে এক পায়ে এগিয়ে গেলাম। ভাবলাম কাছে গেলেই বুঝতে পারবো ওটা আসলে কি। হয়তো বাড়িওয়ালা আঙ্কেল কোনো কালো কাপড় রোদে দিয়েছিলেন, যেটা আমি এই আবছা আলোতে মানুষ ভাবছি। কিন্তু ভাই, আমি যত এগোতে লাগলাম পরিস্থিতি তত অদ্ভুত আর ব্যাখ্যার অতীত হতে শুরু করলো। আমি একটা পা ফেলি আর সেই ছায়াটাও যেন একটু একটু করে পেছনের দিকে সরে যায়। আমি থামি, ছায়াটাও থামে। আমি আবার পা ফেলি, ছায়াটাও ঠিক ততটুকুই দূরে সরে যায়, যেন ওটা আমার সাথে কোনো এক অদৃশ্য সুতোয় বাঁধা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন ভাই? আমি যখন হাঁটছিলাম আমার পায়ের স্যান্ডেলের একটা শব্দ হচ্ছিল ছাদের ফ্লোরে, খট খট খট। কিন্তু এই ছায়াটা যে সরে যাচ্ছিল তার কোনো শব্দ ছিল না, বিন্দুমাত্র না। একটা মানুষ হাঁটলে তার শার্ট প্যান্টের ঘর্ষণের শব্দ হয়, জুতোর শব্দ হয়, এমনকি তার নিঃশ্বাসেরও একটা শব্দ থাকে। কিন্তু ওটার কোনো শব্দ ছিল না, যেন সে বাতাসে ভাসছে অথবা ছাদের মেঝের উপর দিয়ে কোনো সাপের মতো পিছলে বিছলে যাচ্ছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এত গুমোট গরমের মধ্যেও আমি শীতে কাঁপতে লাগলাম। আমার হাতের সিগারেটটা কখন যে ফ্লোরে পড়ে গেছে আমি টেরও পাইনি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ছায়াটার কোনো চোখ মুখ নেই, কোনো পোশাকের অস্তিত্ব নেই, শুধু একটা মানুষের অবয়ব, যাকে ইংরেজিতে সিলুয়েট বলে। লম্বাটে একটা ফিগার, হাত দুটো শরীরের দুই পাশে একদম সোজা করে রাখা। কোনো জ্যান্ত মানুষ ওইভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক সেই মুহূর্তে আমার মস্তিষ্কে একটা বাজ পড়ার মতো অনুভূতি হলো। আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমি আসলে কি দেখছি। আমি কোনো মানুষকে দেখছি না, কারণ মানুষ থাকলে তার একটা 3D বা ত্রিমাত্রিক শরীর থাকবে। চাঁদের আলোয় তার শার্ট বা প্যান্টের কোনো একটা অংশ চকচক করবে, তার মুখের একটা আকার থাকবে। কিন্তু ওটার কোনো শরীর ছিল না, ওটা ছিল স্রেফ একটা দ্বিমাত্রিক ছায়া। কিন্তু বিজ্ঞান কি বলে? ছায়া তো তৈরি হয় আলোর কারণে। আলো যখন কোনো বস্তুর ওপর পড়ে তখন বস্তুটা আলো আটকে দেয় বলেই তার পেছনে বা নিচে ছায়া তৈরি হয়। এবং ছায়া তো কোনো বস্তুর সাথে লেপ্টে থাকে, যেমন ফ্লোরে বা দেয়ালে। কিন্তু এই ছায়াটা শূন্যের মাঝে দাঁড়িয়েছিল। শরীর ছাড়া একটা ছায়া একা একা শূন্যের মাঝে 3D মানুষের মতো দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা মানুষের মস্তিষ্ক সহজে প্রসেস করতে পারে না ভাই। আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। আমার মনে হলো আমার চারপাশের পৃথিবীটা যেন ঘুরছে। আমার চোখ যা দেখছে আমার ব্রেইন সেটাকে সম্পূর্ণ অস্বীকার করতে চাইছে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার পা দুটো যেন ছাদের মেঝের ওপর কেউ পেরেক দিয়ে শক্ত করে আটকে দিয়েছে। আমি আর এক কদমও সামনে এগোতে পারছিলাম না। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমার ভেতরে তখন বাঁচার একটা আদিম তীব্র তাগিদ তৈরি হয়েছে। আমি চিৎকার করতে চাইলাম কাউকে ডাকতে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। মনে হলো কেউ আমার টুটি চেপে ধরে আছে। ভয়ের চরম পর্যায়ে গেলে মানুষের গলার আওয়াজ বন্ধ হয়ে যায়, এটা আমি প্রথম সেদিন অনুভব করেছি। অনেক কষ্টে নিজের সমস্ত শক্তি আর সাহস সঞ্চয় করে থুতনি কাঁপাতে কাঁপাতে আমি একটা ভাঙা ফ্যাঁসফ্যাঁসে গলায় চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? কি চাস তুই? আমার এই কাঁপা কাঁপা আওয়াজটা রাতের নিস্তব্ধতা চিরে চারদিকে ছড়িয়ে পড়ল। কিন্তু আমার ডাকে হঠাৎ করেই ছায়াটা নড়া বন্ধ করে দিল। সে যেখানে ছিল ঠিক সেখানেই জমে গেল। পরিবেশটা এতই নীরব হয়ে গেল যে আমি আমার নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম, ধুকপুক ধুকপুক ধুকপুক। শব্দটা এত জোরে হচ্ছিল যেন মনে হচ্ছে আমার বুক ফেটে বেরিয়ে আসবে। তারপর ধীরে ধীরে কোনো মেকানিক্যাল পুতুলের মতো ছায়াটা ঘুরতে শুরু করল। ভাই, আমি আপনাকে কোনোভাবেই বোঝাতে পারবো না সেই দৃশ্যটা কতটা ভয়ঙ্কর ছিল। একটা ছায়া যার কোনো পুরুত্ব নেই, সে যখন ঘুরে তখন সেটা জ্যামিতিক নিয়মের বাইরে একটা বিকট অকল্পনীয় রূপ নেয়। ছায়াটা ধীরে ধীরে পুরোটা ঘুরে আমার দিকে মুখ করল। ওর কোনো মুখমণ্ডল ছিল না, কোনো নাক, কান বা মুখ ছিল না, শুধু জমাট বাঁধা নিশ্ছিদ্র অন্ধকার। কিন্তু আমি আমার আত্মার গভীর থেকে অনুভব করলাম ওই অন্ধকারের ভেতর থেকে কিছু একটা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এমন একটা দৃষ্টি যাতে কোনো মায়া নেই, কোনো আবেগ নেই, কোনো মানবিকতা নেই, শুধু আছে সীমাহীন হিংস্রতা, ক্ষুধা আর মৃত্যু শীতলতা। মনে হচ্ছিল ওই অদৃশ্য চোখ দুটো আমার শরীরের চামড়া ভেদ করে সরাসরি আমার আত্মাকে দেখছে। আমার সমস্ত পাপ, আমার সমস্ত ভয় যেন ওই সত্তাটার কাছে খোলা বইয়ের মতো। আমার শিরদানা দিয়ে একটা বরফ শীতল স্রোত নেমে গেল।
আমার হাত পায়ের আঙুলগুলো অসাড় হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো চোর বা ডাকাত নয়। আমি এমন কিছুর মুখোমুখি হয়েছি যা এই জগতের নয়, যা মানুষের সৃষ্টি নয়। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াতে পারলাম না। আমার সারা শরীর থরথর করে কাঁপছিল, মনে হচ্ছিল আমার পার্কিনসন্স রোগ হয়েছে। আমি পেছনের দিকে পা বাড়ালাম। আমি দৌড়াতে চাইছিলাম, কিন্তু আমার পা দুটো যেন একটা ভারী পাথরের ব্লকের মতো মনে হচ্ছিল। আমি খুব ধীর গতিতে পেছনের দিকে হাঁটতে লাগলাম ছাদের দরজার দিকে যাওয়ার জন্য। আমি চোখ সরাতে পারছিলাম না ওই জিনিসটার দিক থেকে। ঠিক তখনই হঠাৎ করে আমার চোখ গেল আমার পায়ের নিচের দিকে। দূরের হাইওয়ের ল্যাম্পপোস্টের হলুদ আলোর কারণে ছাদের ফ্লোরে আমার নিজের একটা লম্বা ছায়া পড়েছিল। এটা খুব স্বাভাবিক, কিন্তু নিচের দিকে তাকাতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আমার নিঃশ্বাস আটকে গেল ফুসফুসের ভেতর। আমার পায়ের নিচে শুধু আমার ছায়া ছিল না, সেখানে আরেকটা ছায়া ছিল। ভাই, আমি আক্ষরিক অর্থেই পাগল হয়ে যাচ্ছিলাম। আমি নিজের হাত নাড়লাম, আমার ছায়াটাও ফ্লোরে হাত নাড়ল। কিন্তু আমার ছায়ার ঠিক পাশেই, মাত্র কয়েক ইঞ্চি দূরে, আরেকটা মানুষের ছায়া ফ্লোরের ওপর পড়েছিল। আমি দ্রুত ঘাড় ঘুরিয়ে আশেপাশে দেখলাম। আমার আশেপাশে 10-20 হাতের মধ্যে কেউ নেই, কোনো মানুষ নেই, কোনো বস্তু নেই, কোনো পিলার নেই, কিচ্ছু নেই, ফাঁকা ছাদ। তাহলে এই দ্বিতীয় ছায়াটা কার? এটা ফ্লোরে কোথা থেকে এলো? আমি আবার দূরে পানির ট্যাঙ্কের দিকে তাকালাম। সেখানে শূন্যের উপর যে ছায়াটা দাঁড়িয়েছিল সেটা আর সেখানে নেই। জায়গাটা পুরো ফাঁকা। আমার মাথার ভেতরে যেন একটা বোমা ফাটল। আমি আবার নিচের দিকে তাকালাম। আমার নিজের ছায়াটা একদিকে পড়ে আছে, আর ওই দ্বিতীয় ছায়াটা, ওই অশুভ ছায়াটা আমার ঠিক পাশে, আমার সাথে সাথেই একটু একটু করে নড়ছে। সেটা কোনো এক জাদু বলে এক চোখের পলকে ওই দূর থেকে সরাসরি আমার পায়ের কাছে চলে এসেছে। ওটা এখন আমার ব্যক্তিগত স্পেসে ঢুকে পড়েছে। আমার গলা দিয়ে এবার একটা পশুর মতো গোঙানির আওয়াজ বের হলো। আমি বুঝতে পারলাম এই জিনিসটা আমাকে ঘেরাও করে ফেলেছে। এটা আমার সাথে খেলছে। একটা বিড়াল যেমন ইঁদুর মারার আগে তার সাথে খেলে, ওটা আমার সাথে ঠিক সেই খেলাটাই খেলছে। আমি দরজার দিকে দৌড় দেওয়ার জন্য যেই মাত্র ঘুরতে যাব, হঠাৎ সেই দ্বিতীয় ছায়াটা, যেটা ফ্লোরে আমার ছায়ার পাশে পড়েছিল, সেটা খুব দ্রুত, অস্বাভাবিক একটা গতিতে সাপের মতো এঁকে বেঁকে আমার ছায়ার দিকে এগিয়ে গেল। আমি কিছু বুঝে ওঠার আমি এই ছায়াটা আমার ছায়ার সাথে মিশে গেল। আমি আপনাকে লিখে বা বলে বোঝাতে পারবো না সেই অনুভূতিটা কেমন ছিল। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। যখন ওই অন্ধকার ছায়াটা আমার ছায়ার সাথে মিশে গেল, আমার মনে হলো আমার শরীরের ভেতর দিয়ে 1000 ভোল্টের একটা কারেন্টের শক বয়ে গেল। আমার চারপাশের বাতাস যেন হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার মনে হলো আমার শরীরের অর্ধেক রক্ত যেন এক নিমিষে জমে গেছে। আমার মনের ভেতরে থাকা সমস্ত আনন্দ, আশা, ভালোবাসা, সব কিছু যেন ওই জিনিসটা একটা ভ্যাকিউম ক্লিনারের মতো শুষে নিল। তার বদলে আমার ভেতরে ভরে দিল এক রাশ শূন্যতা, হতাশা আর তীব্র আতঙ্ক। আমি আর পেছনে তাকাইনি। আমি একটা পাগলের মতো চিৎকার করতে করতে ছাদের দরজা দিয়ে এক লাফে সিঁড়িতে গিয়ে পড়লাম। সিঁড়ির ভাপে আমার হাঁটু ছিলে গেছে, কনুইতে প্রচণ্ড ব্যথা পেয়েছি। পায়ের স্যান্ডেল কোথায় ছিটকে গেছে জানি না, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য থামিনি। আমার শুধু মনে হচ্ছিল, যদি আমি একবার থামি, যদি আমি একবার পেছনের দিকে তাকাই, তাহলে ওই জিনিসটা আমাকে পুরোপুরি গ্রাস করে নেবে, আমাকে টেনে ওই অন্ধকারের জগতে নিয়ে যাবে। আমি দৌড়ে আমার রুমে ঢুকে ধরাম করে দরজা লাগিয়ে দিলাম। দরজার লক, ছিটকিনি, হুক সব লাগিয়ে দিয়ে আমি দরজার সাথে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে গেলাম। আমি হাঁপাচ্ছিলাম। আমার বুকটা মনে হচ্ছিল ড্রেজারের মতো ওঠানামা করছে। সারা শরীর ঘামে গোসল করার মতো ভিজে গেছে, অথচ আমি শীতে ঠকঠক করে কাঁপছি। আমি হামাগুড়ি দিয়ে বিছানায় গিয়ে লেপের নিচে ঢুকে গেলাম। পুরো ঘরে কারেন্ট নেই, ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আমি চোখ খুলতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল ঘরের কোনায় জমাট বাঁধা অন্ধকার থেকে কেউ একজন আমাকে দেখছে। ওই চোখহীন দৃষ্টিটা আমি আমার বদ্ধ চোখের পাতায় দেখতে পাচ্ছিলাম। সারা রাত আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। আমি শুধু দোয়া পড়ছিলাম আর কাঁদছিলাম। কখন যে ফজরের আজান দিয়েছে আমি জানি না। সকালের আলো যখন জানালার গ্রিল ভেদ করে আমার ঘরে ঢুকল, তখন আমি একটু সাহস পেলাম। সেই রাতের পর আজ প্রায় 6 মাস কেটে গেছে। এই 6 মাসে আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। আপনি হয়তো ভাবছেন আমি ওই বাসা ছেড়ে দিয়েছি কিনা,
হ্যাঁ ভাই, আমি পরের সপ্তাহেই ওই বাসা পরিবর্তন করেছি। আমি গাজীপুরের অন্য একটা এলাকায় নতুন বাসা নিয়েছি। কিন্তু কিছু জিনিস আছে যা বাসা বদলালে পিছু ছাড়ে না। তারা আপনার সাথে সাথে আপনার নতুন ঠিকানায় চলে আসে। গত 6 মাসে আমি আর এক দিনের জন্যেও রাতে ছাদে উঠিনি। ছাদে ওঠা তো দূরের কথা, আমি দিনের বেলাতেও একা কোনো ছাদে গেলে আমার বুক ধরভর করে, আমার প্যানিক অ্যাট্যাক হয়। আমি সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, তারা আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, অ্যাংজাইটির ওষুধ দিয়েছে। তারা বলেছে এটা আমার হ্যালুসিনেশন বা সিজোফ্রেনিয়ার লক্ষণ। কিন্তু আমি জানি আমি পাগল হইনি। এখন আমি যখন রাস্তায় হাঁটি, বিশেষ করে দিনের কড়া রোদে অথবা রাতের বেলা ল্যাম্প পোস্টের নিচে দিয়ে, আমি খুব ভয়ে ভয়ে নিচের দিকে তাকাই। আমার নিজের ছায়ার দিকে তাকাতে আমার ভয় হয়, কারণ আমি এখন আর নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আমার মনে হয় আমার ছায়াটা যেন এখন আর আগের মতো নেই। মাঝে মাঝে আমার মনে হয় আমি যখন হাত নাড়ি, আমার ছায়াটা ঠিক সেই মুহূর্তে হাত নাড়ে না, 1 সেকেন্ড দেরি করে হাত নাড়ে। মাঝে মাঝে আমি যখন হাঁটা থামাই, আমার মনে হয় আমার ছায়াটা যেন আরেকটা অতিরিক্ত পা ফেলে তারপর থামে। রোদের মধ্যেও আমার ছায়াটাকে অস্বাভাবিক গাঢ় আর কালো মনে হয়। মনে হয় আমার ছায়ার ভেতরে অন্য আরেকটা ছায়া লুকিয়ে আছে, ঘাপটি মেরে বসে আছে, অপেক্ষা করছে সঠিক সময়ের। আমার ভেতরে সব সময় একটা মানসিক টানাপড়ন কাজ করে। আমি কাউকে এই কথাগুলো বলতে পারি না। অফিসে কলিগদের সাথে হাসি মুখ করে কথা বলি, কিন্তু আমার ভেতরের আত্মাটা ভয়ে কুঁকড়ে থাকে। আমি জানি আমি কি দেখেছি। আমি জানি ওই রাতে আমার শরীরের ভেতর দিয়ে কি ঢুকেছে। কারণ এখন আমি একটা ভয়ঙ্কর সত্যি জানি। আমাদের চারপাশের সব ছায়া আলোর কারণে তৈরি হয় না। কিছু ছায়া অন্ধকার থেকে আসে, কিছু ছায়া আসে অন্য কোনো জগৎ থেকে, অন্য কোনো ডিমেনশন থেকে। তারা আলো খোঁজে না, তারা খোঁজে একটা শরীর, একটা আশ্রয়। আমার এই চিঠিটা হয়তো অনেক বড় হয়ে গেল, কিন্তু এই কথাগুলো কাউকে বলতে না পারলে আমি হয়তো সত্যি সত্যিই পাগল হয়ে যেতাম। আপনার এবং আপনার শোয়ের অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো: রাতের বেলা একা ছাদে গেলে, ফাঁকা রাস্তায় হাঁটলে অথবা নিজের অন্ধকার ঘরের আয়নার সামনে দাঁড়ালে একটু সতর্ক থাকবেন। নিচের দিকে একবার তাকাবেন, কারণ কিছু ছায়া আপনার নয়, কিন্তু একবার যদি সেটা আপনার সাথে লেগে যায়, তাহলে আর কখনো আপনি একা থাকবেন না। এটি আপনার একজন আতঙ্কিত শ্রোতা, ইমরান, গাজীপুর। আর হ্যাঁ, আমি এখন আর নিজের ছায়াকেও বিশ্বাস করি না। আজকের গল্পটা শোনার পর যদি কখনো রাতে ছাদে ওঠেন, তাহলে একবার নিচে তাকাবেন। আপনার ছায়াটা কি একটাই, নাকি দুটো? ধন্যবাদ ইমরান, আমাদের সঙ্গে এমন একটি ভয়ঙ্কর ঘটনা শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতারা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শুনতে চাইলে ভূত FM 9.8 সাবস্ক্রাইব করে রাখুন। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।